তিনি একটা ছবি দেখালেন, তার, কাকার ও এক অপরিচিত ব্যক্তির। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, এই ভদ্রলোককে? কাকিমা একটু চুপ করে থাকলেন, তারপর বললেন, ঠিক সময় এলে সব বলবো। তার কণ্ঠে যেন জমে থাকা এক অতীতের চাপা আবেগ। এক বিকেলে আমরা ছাদে হাঁটছিলাম। হঠাৎ কাকিমা জিজ্ঞেস করলেন, তুই কি ভাবিস আমার সম্পর্কে? আমি কিছুটা থমকে গিয়ে বললাম, তুমি তো আমার কাছে মায়ের মতো। কাকিমা একটু হাসলেন, তুই যদি সত্যি এটা বিশ্বাস করিস, তাহলে আর কিছু বলার নেই। তার সেই শান্ত হাসিটা মনে গেঁথে রইল অনেকদিন। সেদিন রাতে ঘুম এলো না। কাকিমার বলা কথাগুলো মনের মধ্যে বারবার ঘুরছিল। আমি জানি, কেউ যখন কোনো কথা বলেন না, তখন তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে। কাকিমার প্রতি আমার শ্রদ্ধা ও স্নেহ ছিল অটুট, কিন্তু সেই সঙ্গে জন্ম নিল কিছু গভীর জিজ্ঞাসা। এরপর দিনগুলো কেটে যেতে লাগল, কিন্তু আমার মন বারবার একটা দিকেই ফিরে যেত। এই স্নেহের পেছনে আসলে কি আছে? এটা কি নিছক একাকিত্ব থেকে তৈরি হওয়া এক আন্তরিক সম্পর্ক? নাকি এর পেছনে আছে কোনো পুরনো অধ্যায়, কোনো না বলা স্মৃতি? আমি ঠিক করলাম, আমি আর অপেক্ষা করব না। আমি নিজেই সত্যিটা জানার চেষ্টা করব, কেন কাকিমা আমাকে এত আপন মনে করেন। সেই দিন থেকেই আমি আরও মনোযোগ দিয়ে কাকিমার প্রতি লক্ষ্য করতে শুরু করলাম। আগে যেসব কথাবার্তাকে নিছক স্নেহ হিসেবে দেখতাম, এখন সেগুলোর মধ্যে যেন একটা অতিরিক্ত অর্থ খুঁজে নিতে চাইতাম। তবে কাকিমার আচরণে কোনো অস্বাভাবিকতা ছিল না, বরং তার আন্তরিকতা ছিল নিঃস্বার্থ ও সাবলীল, যা আমার মনের দ্বিধা সৃষ্টি করলেও কখনো অস্বস্তি জাগায়নি। মনে হতো, যদি কাকিমার জীবনে সত্যিই কোনো অতীতের কাহিনী থেকে থাকে, তাহলে সেটা জানার অধিকার কি আমার আছে? একদিন সকালে নাশতার টেবিলে কাকিমা হঠাৎ জিজ্ঞেস করলেন, আজ তো তোর কলেজ বন্ধ, তাই না? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, আজ একটু আরাম করছি। কাকিমা হেসে বললেন, তাহলে দুপুরে একটু সময় দিবি আমাকে, তোকে একটা পুরনো গল্প শোনাব। আমি সম্মতি দিলাম। তবে মনে মনে প্রশ্ন জেগেছিল, এই গল্প কি তার ব্যক্তিগত জীবনের কোনো না বলা অধ্যায়? দুপুরে আমি কাকিমার ঘরের সামনের বারান্দায় বসেছিলাম। তিনি নিজেই এসে বললেন, এসো, আমার পাশে বসো। তারপর শান্তভাবে বলতে শুরু করলেন, অনেক বছর আগে এমন একজন ছিল, যাকে আমি অনেক বিশ্বাস করতাম, অনেক আপন মনে করতাম। কিন্তু সেই সম্পর্কটা টিকল না, যাই হোক, তার স্মৃতি রয়ে গেছে মনে। পরে তোমার কাকা আমার জীবনে আসেন। আমি নিশ্চুপ শুনছিলাম। তিনি চোখ মেলে দূরে তাকিয়ে বললেন, তোর মধ্যে আমি সেই পুরনো বিশ্বাসের ছায়া দেখি মাঝে মাঝে। আমি কয়েক মুহূর্ত চুপ করেছিলাম। কাকিমার চোখে তখন এক ধরনের আবেগ ছিল, তবে তাতে কোনো ভুল ইঙ্গিত ছিল না, বরং এক গভীর হৃদয়ের ভাষা। তিনি ধীরে বললেন, তুই যদি কিছু ভুল ভেবে থাকিস, তবে ভুল ভেবেছিস। তোকে আমি সবসময় নিজের সন্তানের মতোই দেখেছি। তার এই কথাগুলো আমার মনে জমে থাকা সব দ্বিধা দূর করে দিল। মনে হলো, অনেক না বোঝা অনুভূতির পরিষ্কার উত্তর পেলাম। এরপরের কিছুদিন আমি একটু চুপচাপ হয়ে পড়েছিলাম। তবে কাকিমা ছিলেন ঠিক আগের মতোই, স্নেহশীল ও সহজ স্বভাবের। একদিন কাকাকে আলতো করে জিজ্ঞেস করলাম, কাকিমার জীবনে কি এমন কিছু হয়েছিল, যেটা তিনি ভুলতে পারেন না? কাকা একটু থেমে বললেন, আনন্দিতা অনেক কিছু পার করে এসেছে, তবে ওর মনটা খুব স্বচ্ছ। তোকেও খেয়াল রাখে, সেটাও আমি দেখি, তুই তো আমাদের পরিবারের অংশ। আমি যেন মনে মনে একটা স্বস্তি অনুভব করলাম। বুঝতে পারলাম, আমরা অনেক সময় যেসব অনুভূতি বা ঘটনা নিয়ে নিজের মতো ব্যাখ্যা দিই, বাস্তবে তা আরও গভীর, আরও মানবিক হতে পারে। কাকিমার দৃষ্টি ছিল এক ধরনের বিশ্বাসের প্রতিফলন, যা তিনি আমার মধ্যে আবার খুঁজে পেয়েছিলেন, একটা সহজ, সরল সম্পর্কের মধ্যে। সেই রাত আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল, জীবনে যেসব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, সময় ঠিক সেগুলোকে ব্যাখ্যা করে দেয়। কাকিমার দৃষ্টি যেমন এক সময় আমাকে দোটানায় ফেলেছিল, তেমনি শিখিয়েছিল, ভালোবাসা সবসময় প্রকাশ্যে বলা কোনো সম্পর্ক নয়, অনেক সময় সেটা হয় বিশ্বাস, নির্ভরতা আর নিঃস্বার্থ একটা সহমর্মিতার নাম। সেদিনের পর থেকে কাকিমার সঙ্গে আমার সম্পর্ক আরও সহজ, স্বচ্ছ আর হৃদ্যতাপূর্ণ হয়ে উঠেছিল। আগের যে ভুল বোঝাবুঝি ছিল, তা দূর হওয়ার পর এক ধরনের মানসিক প্রশান্তি অনুভব করছিলাম। তবে কাকিমার বলা সেই পুরনো সম্পর্কের ছায়া এখনও আমার মনে প্রশ্ন তুলছিল। আমি জানতে চাইছিলাম, কি এমন ঘটেছিল তার জীবনে, যার ছায়া আজও তার চোখে মুখে ও আচরণে রয়ে গেছে। তিনি যেভাবে ধীরে ধীরে নিজের অতীত খুলে বলছিলেন, মনে হচ্ছিল, একটা গভীর গল্পের পর্দা একটু একটু করে সরছে। একদিন দুপুরে আমি রান্নাঘরে তাকে সাহায্য করছিলাম। হঠাৎ কাকিমা বললেন, তোর উপর একটা ছোট দায়িত্ব দিতে চাই, পারবি? আমি হাসি মুখে বললাম, অবশ্যই পারব।
তিনি বললেন, আমার আলমারির উপরে একটা পুরনো খাম রাখা আছে, সেটা এনে দিবি? আমি গিয়ে ধুলোমাখা খামটা নামালাম। খামের গায়ে ঝাপসা হাতে লেখা একটা নাম ছিল, একেবারেই অচেনা। কাকিমা খামটা হাতে নিয়ে চুপচাপ চেয়ারে বসলেন। তিনি খাম খুলে ভেতর থেকে একটা পুরনো চিঠি বের করলেন। কিছুক্ষণ নীরব থেকে বললেন, এই চিঠিটা সেই মানুষটার, যার কথা তোকে বলেছিলাম। ওর নাম ছিল সিদ্ধার্থ। কলেজে পড়ার সময় আমাদের পরিচয়। একে অপরকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু বাস্তবতা আমাদের পথ আলাদা করে দেয়। একদিন ও চিঠি দিয়ে জানায় সে বিদেশে চলে যাচ্ছে, আর কোনো যোগাযোগ রাখবে না। কথাগুলো বলতে গিয়ে কাকিমার কণ্ঠ ভারী হয়ে এলো। আমি চুপচাপ শুনছিলাম। তার চোখের কোণায় জল দেখে নিজেও আবেগাক্রান্ত হয়ে পড়েছিলাম। কাকিমা বললেন, চিঠিটা বহুবার ছিঁড়ে ফেলতে চেয়েছি, পারিনি। এটা আমার জীবনের একটা অধ্যায়, যেটা সহজে মুছে ফেলা যায় না। আমি শান্তভাবে বললাম, আপনি চাইলে এটাকে স্মৃতির অংশ হিসেবে রাখতে পারেন। আর যদি বিদায় জানাতে চান, আমি পাশে আছি। কাকিমা হালকা হেসে বললেন, আজ না হয় থাকি, তুই পাশে আছিস, সেটাই আমার বড় ভরসা। সেদিন বিকেলে আমরা ছাদে বসে অনেকক্ষণ কথা বললাম। কাকিমা বললেন, সব সম্পর্ক সফল হয় না। কিছু সম্পর্ক অসম্পূর্ণ থেকেই মানুষকে গড়ে তোলে। আমি চাই তুই যেন দয়ালু, সহানুভূতিশীল একজন মানুষ হ, এই কারণেই তোকে এত আপন মনে হয়। তার কণ্ঠে ছিল বহুদিন ধরে জমে থাকা কথার স্বস্তি। আমি অনুভব করলাম, সব আবেগের পেছনে সবসময় কোনো সম্পর্ক জড়িত ইঙ্গিত থাকে না। অনেক সময় পুরনো অতৃপ্ততার ভার লাঘব করতেই মানুষ কাউকে খুব আপন করে ফেলে। কাকিমা হয়তো আমার মাঝে সেই নির্ভরতা খুঁজে পেয়েছেন, যা কোনো এক সময় তার জীবনে হারিয়ে গিয়েছিল। সেই রাতটা ছিল নিঃশব্দ আর গভীর। মনে হচ্ছিল বহুদিনের প্রশ্নগুলোর অনেক উত্তর পেয়ে গেছি। তবে একটা প্রশ্ন তখনও থেকে যাচ্ছিল, কাকিমা কি তার অতীতকে পুরোপুরি পেছনে ফেলতে পেরেছেন? নাকি তার স্নেহ আর যত্ন সেই অপূর্ণতার নিঃশব্দ প্রতিফলন? আমি নিজেকে প্রতিজ্ঞা করলাম, যতদিন পাশে আছি, তাকে যেন একাকিত্ব না স্পর্শ করে। তিনি যেন মানুষের মতো করে যতটা ভালোবাসা ও সম্মান প্রাপ্য, আমি ততটাই তাকে দেওয়ার চেষ্টা করব। এরপরের দিনগুলোতে কাকিমার মধ্যে এক ধরনের মানসিক স্বস্তি চোখে পড়ছিল। মনে হচ্ছিল, এতদিন যেসব অনুভূতি তিনি একা ভেতরে জমিয়ে রেখেছিলেন, সেগুলোর কিছুটা ভাগ করে নিতে পেরে তিনি হালকা হয়েছেন। আমাদের কথাবার্তা আগের তুলনায় আরও স্বাভাবিক আর আন্তরিক হয়ে উঠেছিল। আমি অনুভব করছিলাম, কাকিমা ধীরে ধীরে তার ভেতরের আত্মবিশ্বাস ফিরিয়ে আনছেন। আর আমি নিজেকেও আবিষ্কার করছিলাম একজন পরিণত, সহানুভূতিশীল মানুষ হিসেবে, শুধু আত্মীয় নয়, একজন শ্রোতা ও সঙ্গী হিসেবেও। কাকার সঙ্গে আমার সম্পর্কও যেন এক নতুন দিক পেল। এক সন্ধ্যায় কাকা আমাকে ডেকে বললেন, সমর, জানিস, তুই আমাদের জীবনে একরকম আলোর মতো। তোর উপস্থিতিতে আনন্দিতা অনেক স্বস্তি আর প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে। আমি একটু লাজুকভাবে বললাম, আমি তো কিছুই করিনি কাকু। কাকা মৃদু হেসে বললেন, সব সময় কিছু করতে হয় না, পাশে থাকাটাই বড় বিষয়। তার সেই সহজ অথচ গভীর কথাগুলো আমার মনে গেঁথে রইল। এক বিকেলে কাকিমা আমাকে ডেকে এনে একটি পুরনো ডায়েরি দেখালেন। বললেন, এই ডায়েরিটা আমি কলেজে থাকতে লিখতাম। যেগুলো মুখে বলা যেত না, সেগুলোই এই পৃষ্ঠাগুলোয় জায়গা পেত। আমি ডায়েরির পাতাগুলো উল্টে দেখতে লাগলাম, সুন্দর হাতের লেখা, জীবনের খণ্ডচিত্র, না বলা অনুভব আর স্বপ্নভরা ভবিষ্যৎ ভাবনা। এক একটা লেখা পড়ে মনে হচ্ছিল, যেন আমি তার হৃদয়ের খুব কাছাকাছি চলে এসেছি। একটি পাতায় লেখা ছিল, যদি কখনো এমন একজন মানুষ পাই, যার কাছে আমার মনের কথা বলা যায় নিঃসংকোচে, তাহলে সেই মানুষটা আমার জীবনের অন্যতম প্রাপ্তি হবে। আমি কাকিমার দিকে তাকালাম। তিনি আমার চোখের দিকে চেয়ে শান্তভাবে বললেন, আমি তোকে সেই বিশ্বাসের জায়গায় রাখি। সেই মুহূর্তে আমার হৃদয়ের গভীরে একটা কোমল অনুভূতির ঢেউ বয়ে গেল। আমি কিছু বলিনি, কারণ কিছু অনুভূতি শব্দ ছাড়াই স্পষ্ট হয়। পরবর্তী দিনগুলোতে আমরা প্রায় প্রতিদিন বিকেলে গল্প করতাম। কাকিমা জীবনের নানা শিক্ষা শেয়ার করতেন, মানুষকে বোঝা, আবেগ নিয়ন্ত্রণ করা, এবং কিভাবে একটি নিঃস্বার্থ সম্পর্কের প্রতি সম্মান দেখাতে হয়। আমি বুঝতে পারছিলাম, আমাদের বন্ধন ছিল এক ধরনের মানসিক সান্নিধ্য, যেখানে চাওয়া পাওয়ার হিসাব নেই, আছে বিশ্বাস, সম্মান আর হৃদয়ের উষ্ণতা। একদিন সাহস করে আমি জিজ্ঞেস করলাম, আপনি কি এখনও মাঝে মাঝে সিদ্ধার্থকে মনে করেন? কাকিমা হালকা হেসে বললেন, মনে করি, কারণ স্মৃতি তো জীবনেরই অংশ। তবে এখন তোদের নিয়েই আমার পৃথিবী। তার চোখে তখন এক ধরনের স্থির প্রশান্তি ছিল। আমি বুঝলাম, সব স্মৃতি ভুলে যাওয়া যায় না, তবে সময় শেখায় কিভাবে সেই স্মৃতিকে নিজের জীবনের অংশ করে সামনে এগোতে হয়।
সেদিন রাতে আমি ছাদে একা বসেছিলাম। মাথার ওপর তারাভরা আকাশ, চারপাশে নীরব বাতাস। মনে হচ্ছিল জীবনের কিছু অধ্যায় একদিনে বোঝা যায় না, তার জন্য সময় লাগে, অনুভব লাগে। কাকিমার দৃষ্টি, তার আচরণ, সবই যেন এক গভীর বিশ্বাসের প্রকাশ, যেটা আমি আগে পুরোপুরি ধরতে পারিনি। এখন বুঝি কারো বিশ্বাস পাওয়াটাও একটা সম্মান, এক অপূর্ব বন্ধনের সূচনা। কয়েক সপ্তাহ কেটে গেল। কাকিমা আর আমার সম্পর্ক এক নতুন স্তরে পৌঁছেছিল, যেখানে কোনো দ্বিধা নেই ভুল বোঝাবুঝি। ছিল কেবল এক নিঃস্বার্থ বন্ধন, যেখানে একজন অভিভাবকের স্নেহ আর একজন শ্রদ্ধাশীল শ্রোতার গ্রহণযোগ্যতা মিলেমিশে এক গভীর আস্থার জায়গা তৈরি হয়েছিল। আমি নিজেকে আরও পরিপক্ব আর স্থির মনে করছিলাম। আর কাকিমাও আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন, মনে হচ্ছিল তিনি যেন নিজেকে নিঃসংকোচে প্রকাশ করতে পারছেন। একদিন সকালে মা হঠাৎ বললেন, তোদের কাকিমা আজকাল অনেক হাসি খুশি হয়ে উঠেছে। তুই কি বললি ওকে? আমি হেসে বললাম, আসলে কিছু বলিনি মা, কাকিমা মন খুলে কিছু কথা বলেছিলেন, হয়তো সেগুলোই বলার জন্য কাউকে খুঁজছিলেন। মা বললেন, তাই তো হয়। জীবনে এমন কেউ দরকার, যে শুধু পাশে থেকে শুনতে জানে। তখন বুঝলাম, সবসময় উপদেশ না দিয়ে শুধু মন দিয়ে কাউকে শোনাও এক ধরনের সহমর্মিতা। এক বিকেলে কাকিমা আমাকে বারান্দায় ডেকে বললেন, চল একটু হাঁটি। হাঁটতে হাঁটতে তিনি বললেন, তোকে নিয়ে একসময় আমার মনে একটা ভয় ছিল, ভাবতাম যদি তুই আমাকে ভুল বুঝিস, তাহলে আর কোনোদিন কারো উপর সহজে ভরসা করতে পারব না। আমি থেমে গিয়ে শান্তভাবে বললাম, আপনি কখনো আমাকে ভুল পথে ভাবেননি, সেটা বুঝতে হয়তো একটু সময় লেগেছে, কিন্তু আজ আমি পুরোপুরি বুঝি। কাকিমা হালকা হাসলেন, যেন তার মনে জমে থাকা সংশয় এক নিমিষেই মিলিয়ে গেল। এরপর বললেন, মানুষ যখন অনেক কিছু নিজের মধ্যে চেপে রাখে, তখন একটা নির্ভরযোগ্য কাঁধ খুব দরকার হয়। তুই আমার জন্য সেই বিশ্বাসের জায়গা তৈরি করেছিস। বয়সে তুই ছোট হলেও তোর মানসিকতা অনেক বড়। তার কথায় বুঝলাম, সম্পর্ক তৈরি হয় বোঝাপড়া দিয়ে, বয়স দিয়ে নয়। আমি চুপচাপ হাঁটতে থাকলাম, কিছু না বলেই পাশে থাকার অনুভূতিকে উপভোগ করলাম। পরবর্তী কদিন কাকিমা নিজেকে আরও ব্যস্ত করে তুললেন। রান্না, বই পড়া, গাছের যত্ন, সবকিছুর মধ্যেই যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছেন। মাঝে মাঝে বলতেন, সমর, জীবনে কাউকে যদি সত্যিই আপন ভাবিস, তাহলে তার অনুভবটা বোঝার চেষ্টা করিস, শুধু নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে নয়। কথাগুলো আমার ভেতরে গেঁথে রইল, স্থায়ী শিক্ষার মতো। একদিন সন্ধ্যায় কাকা বাড়ি ফিরে বললেন, আনন্দিতা এখন অনেক স্বাভাবিক, প্রাণবন্ত হয়ে উঠেছে, এই বদলটা তোর সঙ্গেই এসেছে মনে হয়। আমি কিছু না বলে মাথা নিচু করলাম। কাকার চোখে যে কৃতজ্ঞতা ও সম্মান ছিল, সেটাই আমার জন্য ছিল বড় প্রাপ্তি। কারণ আমি জানতাম, আমার দিক থেকে কাকিমার প্রতি ছিল নিঃস্বার্থ শ্রদ্ধা ও আন্তরিক সহানুভূতি, যেটা কোনো চাওয়া পাওয়ার মাপকাঠিতে মাপা যায় না। সেই রাতেই আমি নিজের ঘরে বসে ডায়েরিতে লিখছিলাম। হঠাৎ মনে হলো, জীবন আমাদের এমন কিছু সম্পর্ক উপহার দেয়, যেগুলোর অর্থ সবসময় ভাষায় প্রকাশ করা যায় না। কাকিমা তেমনি একজন, যিনি আমাকে শেখালেন কিভাবে কাউকে নিঃশর্ত শ্রদ্ধা, আস্থা এবং মানবিক ভালোবাসা দেওয়া যায়। আমি লিখলাম, ভালোবাসা মানে সবসময় কোনো দাবি নয়, অনেক সময় ভালোবাসা মানে কারো পাশে নীরবে দাঁড়িয়ে থাকার নাম। গরমের ছুটিতে কলেজ বন্ধ থাকায় আমি কয়েকদিন পুরোপুরি বাড়িতেই কাটাচ্ছিলাম। এই সময়টাই ছিল কাকিমার সঙ্গে সবচেয়ে বেশি কথা বলার সুযোগ। প্রতিদিন সন্ধ্যায় ছাদে হাঁটাহাঁটি আর গল্প করা আমাদের দুজনের অভ্যাসে পরিণত হয়েছিল। একদিন হেঁটে চলতে চলতে আমি সরাসরি কাকিমাকে জিজ্ঞেস করলাম, তুমি একদিন বলেছিলে, আমি তোমার অতীতের কারো ছায়া, তবে তুমি কি সত্যিই সেই মানুষটিকে ভুলে যেতে পেরেছ? কাকিমা কিছুক্ষণ চুপ থেকে বললেন, ভুলে যাওয়া আর মেনে নেওয়া এক নয়, সমর। আমি তাকে ভুলিনি, তবে তার চলে যাওয়াকে মেনে নিয়েছি। জীবন কাউকে কেন্দ্র করে থেমে থাকে না। কেউ চলে গেলে তার স্মৃতি থেকেই যায়, তবে সেই স্মৃতিতে আটকে গেলে যারা পাশে থাকে, তাদের প্রতি অন্যায় হয়। তার কথাগুলো শুনে আমি সত্যিই মুগ্ধ হলাম, এত পরিণত, সংবেদনশীল ভাবনা। যেন জীবনের বহু অভিজ্ঞতা থেকে এমন উপলব্ধি এসেছে। তিনি আবার বললেন, তুই আমার জীবনে যেন এক নতুন আলো। অনেক বছর পর আমি কারো সামনে মন খুলে বলতে পেরেছি। আমাদের সম্পর্কটা এমন এক জায়গায় দাঁড়িয়েছে, যেখানে কেবল বিশ্বাস আর আন্তরিকতা রয়েছে। আমি তোকে সেই শ্রদ্ধা আর আশ্রয়ের জায়গা থেকেই ভালোবাসি, যেভাবে একজন মানুষ আরেকজনকে সম্মান করে পাশে থাকে। তুই যেন একজন সৎ, মানবিক মানুষ হয়ে উঠিস, এটাই চাই। কাকিমার এই কথাগুলো আমার হৃদয়ে গভীরভাবে গেঁথে রইল। পরদিন সকালে মা বললেন, তোদের কাকিমা তোকে খুব আপন ভাবে, তাই তো?
আমি হাসলাম, হ্যাঁ মা, উনি আমাকে সত্যিই কাছের একজন বলেই ভাবেন। মা বললেন, তুই পাশে ছিলি বলেই হয়তো উনি এত বদলে গেছেন। সেই মুহূর্তে আমি উপলব্ধি করলাম, কারো পাশে থাকা মানে শুধু সময় দেওয়া নয়, সেটা হয়তো কারো জীবনকে আলাদা অর্থ দেওয়া, নতুন পথ দেখানো। একদিন রাতে কাকা একটু আগে বাড়ি ফিরলেন। আমি তখন নিজের ঘরে বই পড়ছিলাম আর কাকিমা রান্নাঘরে। হঠাৎ কাকা এসে বললেন, সমর, আনন্দিতা তোকে নিয়ে গর্ব করে। বলে তুই অনেক দায়িত্ববান আর মন দিয়ে শুনিস, ওর কথা বুঝে নেওয়ার চেষ্টা করিস। আমি বললাম, আসলে আমি শুধু পাশে ছিলাম, মন দিয়ে শুনেছিলাম। হয়তো ওনাকে সেটারই দরকার ছিল। কাকা হেসে বললেন, অনেক সময় পাশে থাকা মানেই হয় সবচেয়ে বড় উপহার। পরদিন বিকেলে কাকিমা আমাকে ডেকে বললেন, তোর জন্য একটা উপহার রেখেছি। আমি অবাক হয়ে বললাম, উপহার? তিনি ধীরে ধীরে একটা পুরনো বই তুলে দিলেন। বললেন, এই বইটা আমার কলেজ জীবনের সময়কার। এর প্রতিটি পাতায় আমার ভাবনা, অনুভূতি ও নির্ভরতার ছাপ রয়েছে। আমি চাই এখন থেকে এটা তোর হোক। শুধু বই নয়, এর ভাবনাগুলোও যেন তোর সঙ্গে থাকে। আমি বইটা হাতে নিয়ে বুঝলাম, এটা কেবল বই নয়, বরং কাকিমার এক নিঃশব্দ বিশ্বাসের চিহ্ন। সেই রাতে ছাদে বসে আমি বইয়ের পাতা উল্টাচ্ছিলাম। প্রতিটি লাইন যেন কাকিমার কণ্ঠস্বর বহন করছিল, তার অনুভব, অভিজ্ঞতা আর নিঃশব্দ আন্তরিকতার ভাষা। আমি অনুভব করলাম, কোনো সম্পর্ক তখনই গভীর হয়ে ওঠে যখন সেখানে শব্দের চেয়ে বেশি থাকে অনুভব। যেখানেই নিঃশব্দ শ্রদ্ধা আর বোঝাপড়া থাকে, সেখানেই গড়ে ওঠে জীবনের সবচেয়ে শক্ত ভিত। সেই দিনের পর থেকে আমাদের জীবনে যেন এক নতুন ছন্দ নেমে এসেছিল। কাকিমা আগের থেকেও প্রাণবন্ত হয়ে উঠেছিলেন, আর আমি যেন হয়ে উঠেছিলাম তার জীবনের এক নির্ভরতার আশ্রয়। প্রতিটি বিকেল কাটত আড্ডা, গল্প আর জীবনের গভীর অনুভব ভাগ করে নেওয়ার মধ্যে দিয়ে। আমি বুঝে গিয়েছিলাম, সব ভালোবাসা একরকম হয় না, কখনো তা জন্ম নেয় নিঃশব্দ শ্রদ্ধা, সহানুভূতি আর এক অন্তরের সম্পর্ক থেকে। একদিন বিকেলে কাকিমা আমাকে ডেকে চুপচাপ বললেন, সমর, তোকে একটা কথা বলার বাকি ছিল। আমি শান্ত গলায় বললাম, শুনছি কাকিমা। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুই জানিস, তোর বাবা আর তোর কাকা রথিন কলেজ জীবনে খুব ভালো বন্ধু ছিলেন। তখন থেকেই তোদের পরিবারকে আমি নিজের খুব কাছের ভাবতাম। তোর জন্মের পর থেকেই তোকে আমি মনের মধ্যে নিজের সন্তান মনে করে এসেছি। পরে যখন আমি তোর কাকাকে বিয়ে করি, তখন সম্পর্কের সামাজিক গণ্ডির কারণে তুই আমাকে কাকিমা বলে ডাকিস। কিন্তু মনের জায়গা থেকে তোকে আমি সবসময় আপন ভেবেছি। এই সত্য জানার পর আমার মনে এক গভীর আবেগ জাগল। তার স্নেহ, যত্ন সবকিছুই যেন নতুন অর্থ নিয়ে ধরা দিল। কাকিমা বললেন, তুই আমার জীবনে নতুন করে এক উদ্দেশ্য এনে দিয়েছিস। আমি বুঝেছি, ভালোবাসা শুধু রক্তের সম্পর্ক নয়, বরং অন্তরের এক বন্ধন, যা দায়িত্ব, শ্রদ্ধা আর বোঝাপড়া থেকে গড়ে ওঠে। আমার চোখে জল এসে গেল, আজ পর্যন্ত যা আমি বুঝতে চাইছিলাম, সেই বোধ যেন আজ পূর্ণরূপে এলো। পরদিন সকালে কাকিমা নিজ হাতে একটি চিঠি দিয়ে বললেন, এই চিঠিটা রাখ, যখনই মনে হবে কাকে সম্মান দিতে হয় বা কিভাবে জীবন এগিয়ে নিতে হয়, এটা পড়ে নিস। চিঠিতে লেখা ছিল, সমর, আমি চাই তুই সবসময় সত্য আর সম্মানের পথে চলিস। কোনো সম্পর্ককে কখনো কল্পনার অতিরঞ্জনে বিভ্রান্ত করিস না। কারো সম্পর্কে কিছু ভাবার আগে তার অবস্থান বোঝার চেষ্টা করিস। আমি তোকে যা দিতে চেয়েছি তা একটাই, ভালোবাসা মানে বিশ্বাস, সহানুভূতি আর মনের বন্ধন। আমি সেই চিঠিটা যত্ন করে রেখে দিলাম, এটা হয়ে উঠল আমার জীবনের এক অমূল্য শিক্ষা। সেদিন রাতে বারান্দায় দাঁড়িয়েছিলাম। কাকিমা পাশে এসে বললেন, তোর জীবনের সামনে অনেক পথ, অনেক দায়িত্ব আসবে। মনে রাখিস, যেসব সম্পর্ক বিশ্বাসের ভিত্তিতে দাঁড়ানো, সেগুলো সহজে ভাঙে না। আমি বললাম, আপনারা আমাকে যে ভালোবাসা, মূল্যবোধ আর শিক্ষা দিয়েছেন, তা আমি চিরকাল মনে রাখব। কাকিমা আমার মাথায় হাত রাখলেন, সেই আশীর্বাদ যেন সমস্ত দ্বিধা ও সংশয় দূর করে দিল। সময় এগিয়ে চল। আমি পড়াশোনার জন্য শহরের বাইরে গেলাম, পরে চাকরি শুরু করলাম। কিন্তু কাকিমার শেখানো সেই জীবন দর্শন আজও আমার প্রতিটি সিদ্ধান্তে আলোর দিশা দেখায়। ছুটিতে বাড়ি ফিরলে আজও দেখি, তার সেই চেনা হাসি, আগের মতোই নির্ভরতার এক ছায়া হয়ে রয়ে গেছেন। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, মানুষকে কখনো বাহ্যিক রূপ বা সামাজিক সম্পর্ক দিয়ে বিচার করা ঠিক নয়। সম্পর্কের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে আন্তরিকতা, সম্মান আর সহমর্মিতার ভিতরে। কখনো একটি সহজ সহানুভূতি বা বোঝাপড়াও একজন মানুষের জীবনে নতুন অর্থ এনে দিতে পারে। আর সব ভালোবাসা রোমান্টিক হতে হয় না, কখনো তা হয় নীরব সঙ্গ, অভিভাবকত্বের ছায়া, কিংবা এক আলোকিত পথপ্রদর্শকের মতো মমতা।
বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো এক গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য।